না, আজকেও রোজগার হলো না। অবশ্য হবেই বা কি করে? যে মাছগুলো জালে ধরা পড়ছে সেগুলো লোকে কিনতে চায় না। ভালো কোনো মাছ জালে ধরাই পড়ছে না। একটু ধৈর্য ধর, কদিন পরেই বর্ষাকাল শুরু হবে। আমার মন বলছে বৃষ্টির দিন এলেই ভালো মাছ জালে ধরা পড়বে। ওই বর্ষার 2 মাসই তো আমাদের কিছুটা ভালো যায়, এরপর আবার সারা বছর এমন দুর্দশা। কিচ্ছু করবার নেই, না খেয়ে মরবার চেয়ে অন্তত 2-4 পয়সা কামাই হচ্ছে, তাতেই বা ক্ষতি কি? সে কথা তুই গিয়ে আমার গিন্নিকে বোঝা। প্রতিদিন বাড়ি গেলেই জিজ্ঞেস করতে হবে কত টাকা কামাই হয়েছে। এরপর যদি তাকে বলি বেশি টাকা কামাই করতে পারিনি, তাহলে সেই নিয়ে আমাকে খোঁটা দেবে। আরে এটা শুধু তোর ঘরের কাহিনী নয়, আমার বাড়িতেও প্রতিদিন এই একই অবস্থার সম্মুখীন হতে হয়। প্রতিদিন ঝগড়া, প্রতিদিন অশান্তি, এভাবেই দিন যাচ্ছে আর কি। ওরা এমন ভাবনায় যে ওদের টাকা রোজগার করতে দিলে ওরা লক্ষ লক্ষ টাকা কামাই করে ফেলবে। নিজেরা তো সারাদিন বাড়িতে বসে থাকে। দিন শেষে আমরা বাড়ি ফিরলে তখনও তাদের থেকে ভালো ব্যবহার পাই না। মোরালি, শুনেছি তুমি নাকি রাতে দোকান বন্ধ করে বড় রাস্তার মোড়ে জুয়া খেলো। কি যে বলো না, আমার অতটা অবনতি হয়নি যে আমি জুয়া খেলতে যাব। মাঝে মাঝে একটু বসে আড্ডা দিই, তখন একটু বন্ধুদের সাথে মিলে খেলি, এই আর কি, কিন্তু সেটা জুয়া নয়। তুমি আমাকে সত্যটা বলতে পারো, এতে দোষের কিছু নেই। এখনই তো এসবের বয়স। তা এখন যদি একটু মজা না করো তাহলে আমাদের বয়সে গিয়ে আফসোস করবে। কেন, আপনাদের সময় কোনো বন্ধুবান্ধব ছিল না? তা ছিল, কিন্তু মাত্র উচ্চ মাধ্যমিক পাশ করতেই আমাকে বিয়ে করিয়ে সংসারের দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছিল। তোমার বয়সী হতেই ছেলের বাবা হয়ে গেছি। কত কষ্টে লালন পালন করলাম, অথচ এখন দেখো ছেলে নিজের সংসার নিয়ে ব্যস্ত। এই জন্যই আমি সহজে বিয়ে করতে রাজি হই না। আমার মা তোমাকে অনেক বলে, কিন্তু আমার মধ্যে বিয়ে হলো একটা হাজতের মতো, যেখানে একবার ঢুকলেই সারা জীবন রেহাই নেই। এত তাড়াতাড়ি বিয়ে করবার কোনো দরকার নেই, সবেমাত্র জীবন শুরু। আমার ছেলের তো বিয়ের পর থেকে আমার জন্য সময় নেই। এসব নিয়ে একদম মন খারাপ করবেন না, আমি তো আছি। আমি তো আপনার ছেলের মতোই নাকি? তো তুমি আমার ছেলে হতে যাবে কেন? তোমার সঙ্গে আমার বন্ধুত্বর সম্পর্ক, তুমি হলে আমার বন্ধু। তুই তো প্রতিদিন এই সময় ঘুমোস, আজ হঠাৎ উঠোনে বসে আছিস কেন? মাথায় যখন হাজার রকমের চিন্তা ঘুরপাক খায় তখন আর কিভাবে ঘুম আসবে বল? যা বলেছিস, আমারও তো কত রকমের চিন্তা, কিন্তু কাকে বোঝাবো? এমন লোকের সঙ্গে সংসার করছি যাকে কোনো কথা ছোঁয়ানো যায় না, ভালোভাবে কোনো কথা বলতে গেলেও রেগে যায়। এখন আমি বুঝেছি প্রণব আর আনন্দ কেন ভালো বন্ধু, কারণ তারা দুজনেই একই রকমের, হাঁটুর নিচে বুদ্ধি আর মাথা ভর্তি রাগ। প্রতিদিন দেখি লোকের বাড়িতে ভালো ভালো খাবার দাবার রান্না হচ্ছে, আমারও খুব ইচ্ছে করে জানিস একটু ভালো মন্দ এনে খাই, কিন্তু যে পয়সা আনন্দ রোজগার করে আনে সে পয়সায় শুধু শাক আর সবজি ছাড়া কিচ্ছু কিনতে পাওয়া যায় না। আমি তো এসবের আশা ছেড়েই দিয়েছি। যদি একটা ছেলে না মেয়ে থাকতো তাহলে তার দিকে তাকিয়েও সুখে দুঃখে সময় কাটিয়ে দিতে পারতাম, কিন্তু আমার ভাগ্যে তো তাও নেই। একটু ধৈর্য ধর, অপেক্ষা কর, আস্থা দেখবি সব ঠিক হয়ে যাবে। কিন্তু অপেক্ষা করে কি লাভ যদি সে অপেক্ষার কোনো শেষই না থাকে? গত 6 বছর ধরে একটাই আশা নিয়ে বেঁচে আছি যে এবার হয়তো জীবনটা সুন্দর হবে, কিন্তু প্রত্যেকবার আশা শূন্য হই। আমরা যেটা আশা করি সেই আশাগুলো যদি সত্যি হতো তাহলে তো জীবনটাই অন্যরকম হতো। এদিকে কত পাওনাদার জমে আছে, প্রতিদিন টাকার জন্য এসে চেঁচামেচি করতে থাকে, আর কদিন গেলে হয়তো সবাই মিলে এসে গ্রাম ছাড়া করবে আমাদের। তুমি প্রণবকে ডেকে পাঠিয়েছিলে? ও দেখেছো, একদম ভুলে গেছিলাম। কালকে সকাল হতেই ওকে ডেকে পাঠাবো। আজ কদিন ধরেই তো আজ পাঠাবো কাল পাঠাবো করছো, 3 মাস ধরে সুদের টাকাও দেওনি। মগের মুলুক পেয়েছে নাকি? ওকে একটা উচিত শিক্ষা দেওয়া দরকার। ওর তো তেমন কোনো জমি জমা নেই। যদি আমার টাকা সময় মতো পরিশোধ করতে না পারে তাহলে হয়তো ওর যে ভাঙাচোরা বাড়িটা আছে সেটাই দখল করতে হবে। পরিশোধ করতে পারবে না মানে? পরিশোধ করতে পারার ক্ষমতা না থাকলে টাকা নেবে কেন? ওকে পরিশোধ করতেই হবে। আচ্ছা তুমি একটু শান্ত হও, আমি কালকে সকালেই লোক পাঠিয়ে ওকে ডেকে আনবো, আর যত পাওনা টাকা আছে সবগুলো খুঁজবো। যদি আমাদের টাকা নিয়ে কোনো হেরফের করে
তাহলে একেবারে ওকে গ্রাম ছাড়া করব। আমাদের টাকা হেরফের করে আজ অব্দি কেউ রেহাই পেয়েছে? টাকা তো নিয়েছেই, তাও কোনো অল্প স্বল্প টাকা নয়, 20,000 টাকা। এত টাকা আমি কখনোই ছাড় দেব না। যদিও আমার টাকা পরিশোধ করতে না পারে, তাহলে ওকে সর্বশান্ত করে রাস্তার পাগল বানিয়ে ছাড়বো। শুধু আমরা না, গ্রামে আরো অনেকের থেকে টাকা ধার করেছে। আমরা ছাড়া ওদের আরো অনেক পাওনাদার আছে। বলছো কি? এ খবর তোমাকে কে দিল? অত কিছু তোমার জানতে হবে না। তুমি আগে প্রণবকে ডেকে আমাদের সুদের টাকা আদায় করার ফন্দি বের করো। কেমন আছিস প্রণব? কোথায় যাওয়া হচ্ছে? নরকে যাচ্ছি, যাবি আমার সাথে? আমি ঠিক বুঝতে পারি না তুই আমাকে এতটা অপছন্দ কেন করিস। তোর মধ্যে এমন কি বিশেষ গুণ আছে যার জন্য আমি তোকে পছন্দ করব শুনি? আচ্ছা সেসব কথা ছাড়, বলছি যত মান অভিমান আছে সব কিছু ভুলে তুই পীতাম্বর কাকুর সঙ্গে আবার মিলে যা। তুই তার খোঁজ খবর নিস না দেখে তিনি খুবই কষ্ট পান। ব্যাস ব্যাস, অনেক হয়েছে। তোর আমাকে উপদেশ দিতে হবে না। আর তুই মায়ের থেকে মাসির দরদ বেশি দেখানো বন্ধ কর। একমাত্র আমি তো আছি যে মন থেকে তার ভালো চাই। এতটাই ভালো চাস যে পিঠ পেছনে আমার বিরুদ্ধে কথা বলে তাকে ভড়কে দিস? হ্যাঁ, তোর এসব জঘন্য কাজকর্ম আমার খুব ভালোভাবে জানা আছে। তোর এইসব অপমান আমি মনে রাখবো, আর একদিন তোকে এমন ফাঁসাবো না তুই বাঁচার রাস্তা পাবি না। এ কি করছো কি তুমি? সবজিগুলো এভাবে মাটিতে ছুঁড়ে মারছো কেন? আজকে আবার পটল আর কচুর শাক নিয়ে এলে? রুদ্র, এসব খেতে খেতে আমার মুখের স্বাদ চলে গেছে। আমি আর এসব খাবার খেতে পারবো না। বলি, তুমি কোন রাজ্যের রাজকন্যা গো যে এসব এসব সাধারণ খাবার খেতে তোমার মুখে রুচি হয় না? হ্যাঁ, তোমার জন্য কি এখন আমি মাংসের দো পেঁয়াজ আর বিরিয়ানি হাজির করব নাকি? সব সময় না হোক, অন্তত বছরে 2-1 বার তো ভালো খাবার আশা করা যায়। কিন্তু তোমার তো মুরুদি নেই ভালো খাবার খাওয়ানো। শোনো, শুধু দুবেলা রান্না করে খাওয়াটা না অনেক সহজ, কিন্তু এই খাবার জগতে যে কষ্ট করতে হয় সে কষ্ট তুমি কখনোই বুঝবে না। যদি এতই ভালো খাবার খাওয়ার ইচ্ছে থাকে তাহলে যাও নিজে কামাই করে এনে তারপরে সে টাকা দিয়ে বাজার করে খাও, যত সব ন্যাকামো। সেই তো, এখন থেকে সেটাই করতে হবে। ঘরের পুরুষ মানুষের তো কোনো যোগ্যতা নেই ভালো খাবার খাওয়ানোর, আমাকেই রোজগার করতে হবে। একে তো আমার কষ্টে টাকা দিয়ে আনা বাজার এভাবে ছুঁড়ে ফেলে তুমি খাবারে অপমান করলে, এখন আবার বলতে চাইছো তুমি আমি অযোগ্য? আস্থার সঙ্গে যে সারাদিন থাকো সে নিশ্চয়ই এসব শেখায় তোমাকে। হ্যাঁ, আমি কি ছোট বাচ্চা নাকি যে আস্থা আমাকে শিখিয়ে দেবে? কে কাকে কি শেখায় তা আমার খুব ভালোভাবে জানা আছে। যা বাজার করে এনেছি, খেতে ইচ্ছে করলে খাও, না তো না খেয়ে মরে যা, ভালো লাগে না। চলাম আমি যাতে সব। কেমন আছিস? আমাকে তো একেবারে ভুলেই গেছিস। অবশ্য এখন কি আর তুই আগের কিষানলাল আছিস? এখন তোর অনেক টাকা, অনেক প্রতিপত্তি। আমাদের মতো লোকের সঙ্গে কথা বলবার কি সময় আছে তোর? তেমন কোনো ব্যাপার না, কাজে কর্মে এত ব্যস্ত সময় যায় যে কারোর সঙ্গে দেখা করার বা কথা বলবার সময় হয় না। এমনিতে আমি আজকে কদিন ধরে তোর ব্যাপারে ভাবছিলাম। তুই আসলে আমার ব্যাপারেও ভাবিস? হ্যাঁ, বল শুনি কি ভেবেছিলিস? এটাই ভাবছিলাম যে তোর ছেলে প্রণব আমার থেকে আজকে 5 মাস হলো টাকা ধার নিয়েছে। প্রথম 2 মাস ঠিক মতো সুদ পরিশোধ করলেও গত 3 মাস যাবৎ ও আমার সুদ পরিশোধ করছে না। তো তাতে আমি কি করব? আমার নিজেরই তো আমার ছেলে প্রণবের সঙ্গে এখন ভালো সম্পর্ক নেই। আজকে প্রায় বছর হতে চললো আমি ওর সঙ্গে কথা বলি না। এসব আমার দেখবার বিষয় নয়, কিন্তু আমি বলে রাখলাম, যদি আমার সুদের টাকা ও আর 1 সপ্তাহের মধ্যে পরিশোধ না করে তাহলে ওর ঘর বাড়ি সব কেড়ে নিয়ে ওকে সর্বশান্ত করে ছাড়ব। আমি তো এটাও জানতাম না যে ও তোর থেকে টাকা ধার নিয়েছে। তুই বরং ওর কাছে গিয়ে হুমকিটা দে। এবার আর হুমকি দেব না, বাড়িতে গিয়ে আক্রমণ করব। যত যাই হয়ে যাক ও তোর ছেলে। ওই যে কথায় আছে না, রক্ত রক্তকে টানে। 1 সপ্তাহ সময় দিলাম, যদি নিজের ছেলেকে বাঁচাতে পারিস বাঁচিয়ে নে। বাড়িতে অতিথি এলে শরবত খাওয়ানোর পয়সা আছে তোমাদের কাছে, কিন্তু কারোর পাওনা টাকা শোধ করার পয়সা তোমাদের কাছে নেই। আসলে ব্যাপারটা তেমন নয় গিন্নিমা, আর কিছুদিন গেলেই আমরা টাকাটা শোধ করে দেব। আজ কদিন ধরে আমার স্বামীর আয় একদম ঠিকভাবে হচ্ছে না। চুপ করো তো, তোমাদের মতো গরিব ভিখিরিদের আর যা কিছুর অভাব থাকুক না কেন, অজুহাতের অভাব নেই।
আমি কোনো অজুহাত দিচ্ছি না গিন্নিমা। বাড়ির বাজারও ঠিক মতো করার পয়সা উঠছে না তার হাতে। কোনো মতে দুটো ডাল ভাত খেয়ে আমরা বেঁচে আছি। যদি তোমাদের এতই দুর্দশা হয় তাহলে সেটা তোমাদের টাকা নেওয়ার আগে ভাবা উচিত ছিল। টাকা তো ঠিক নিয়ে নিয়েছো, এখন যত অজুহাত। এবারে শেষবার, আজ উনি কাজ থেকে ফিরলেই আমি আপনার টাকার কথা তাকে স্মরণ করিয়ে দেব। আর মাত্র কয়েকটা দিন সময় দরকার। দেখো মেয়ে, আমরা কিন্তু এতদিন অবধি কাউকে সময় দিই না, কিন্তু তোমাদেরকে আমরা অনেকটা সময় দিয়েছি। কিন্তু সবকিছুর তো একটা শেষ আছে। আর মাত্র 3 দিনের সময় দিচ্ছি তোমাদের। এর মধ্যে যদি আমাদের পাওনা টাকা শোধ করতে না পারো তাহলে তোমাদের যা অবস্থা হবে না তা কল্পনাও করতে পারছো না। মাত্র 3 দিন? এতগুলো টাকা কি করে 3 দিনে পাবো? সেটা তুমি আর প্রণব জানো, কিন্তু 3 দিন পর যদি আমাদের টাকা হাতে না পাই তাহলে সেদিন তোমাদের এই গ্রামের শেষ দিন হবে। আর কতদিন এভাবে কাটাবি? এবার কোনো একটা কাজকর্ম কর। বেকার ঘুরে বেড়ালে সারাদিন জীবনের কথা শুনেই কাটতে হবে। কি বলবি? সারাদিন পরিশ্রম করে অল্প বেতনে চাকরি, এসব আমাকে দিয়ে হবে না মাইরি। আমি আরো বড় কিছু করতে চাই, যেটাতে শুধু টাকাই টাকা। তুই তো মাত্র 3য় শ্রেণী পর্যন্ত পড়ে তারপরই পড়াশোনা ছেড়ে দিয়েছিস। বড় স্বপ্ন দেখতে হলে যোগ্যতাও থাকতে হয়। আমি এমনভাবে তীর ছুঁড়ব, নিশানা লাগবেই। আমার যে নির্দিষ্ট লক্ষ্য তাও পূরণ হয়ে যাবে। আচ্ছা, তাই নাকি? তাহলে তোমার মাথায় এমন কি পরিকল্পনা আছে? কিষানলাল বাবু একটা বড় রহস্য গোপন করে রেখেছেন, কিন্তু আমার থেকে কোনো সত্য লুকানো সম্ভব নয়। কেমন সত্য? কি জানতে পেরেছিস তুই? কিষানলাল বাবুর একটা বড় পুকুর আছে। ওই পুকুরে এক প্রজাতির মাছ পাওয়া যায়। এই মাছ একবার খেলে মানুষ রাতারাতি অনেক বড়লোক হয়ে যায়। তুই কি আমাকে এতটাই বোকা ভেবেছিস? হ্যাঁ, যে তুই যাই বলবি আমি তাই মেনে নেব? তুমি বিশ্বাস করবে কি করবে না তোমার ব্যাপার। এই জন্যই তো কিষানলাল বাবুর পয়সার অভাব নেই। আমি খুব শীঘ্রই পুকুর থেকে মাছ চুরি করব। এরপর পুরো গ্রামে আমি রাজত্ব করব। যদি ভানুর কথা সত্য হয়ে থাকে তাহলে তো ওই মাছ আমারও দরকার। তাহলে কি বুঝিয়ে শুনিয়ে ভানুর সঙ্গে আমিও হাত মিলিয়ে নেব? তোমার আবার কি হলো? এমন করে কাঁদছো কেন? সামনে যে বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে, সেই বিপদের কথা ভাবতেই চোখ থেকে আপনা আপনি জল গড়িয়ে পড়ছে। কি সব প্রলাপ বকছো? কিসের বিপদ? আজ বিকেলে গিন্নিমা এসেছিলেন তাদের পাওনা টাকা খোঁজার জন্য। তিনি এসে আমাকে হুমকি দিয়ে গেছেন আর 3 দিনের সময় দিয়ে গেছেন। বলে দিয়েছেন যদি এই 3 দিনের মধ্যে তাদের সব টাকা শোধ করতে না পারি তাহলে আমাদের গ্রাম ছাড়া করবেন। মাত্র 3 দিনের মধ্যে আমি অতগুলো টাকা কিভাবে ব্যবস্থা করব? তুমি তাকে আকুতি মিনতি করে আর কটা দিন বেশি সময় চাইতে। আমি অনেক অনুরোধ করে দেখেছি, আমাদের অবস্থার কথাও বলেছি, কিন্তু তিনি আমার কোনো কথাই শোনেননি। তিনি তার শেষ সিদ্ধান্তটা দিয়েই গেছেন। এবার তো আমার মরা ছাড়া কোনো উপায় থাকবে না। আপনার কি হয়েছে বলুন তো? যখন থেকে এসেছেন তখন থেকে দেখছি অপলক দৃষ্টিতে এদিকে তাকিয়ে কি যেন ভেবেই চলেছেন। সব ঠিক আছে তো? না মুরালি, কিছুই ঠিক নেই। আমার খুব চিন্তা হচ্ছে। আপনি কোনো একটা বিষয়ে দুশ্চিন্তা করছেন আর সেই দুশ্চিন্তার কারণ আমি জানি না, এ তো হবার কথা নয়। আমাকে বলুন আপনি কি নিয়ে চিন্তা করছেন, বাকিটা আমি দেখছি। কিছুদিন আগে আমার কিষানলালের সঙ্গে দেখা হয়েছিল। তার থেকে জানতে পারলাম ওর থেকে বেশ কিছু টাকা ধার নিয়েছে, কিন্তু এখনো অবধি ওর শোধ ভালো মতো পরিশোধ করতে পারেনি। আমার চিন্তা হলো যদি ও প্রণবকে সর্বশান্ত করে দেয়। কিষানলাল বাবু মোটেও সুবিধের লোক নন। তার মতো লোকের থেকে টাকা ধার করে প্রণব অনেক বড় ভুল করে ফেলেছে। এর আগেও তো কত মানুষকে দেখেছি কিষানলাল বাবু দ্বারা সর্বশান্ত হতে। আমি ওর সঙ্গে কথা বলি না বটে, কিন্তু ওটা আমারই ছেলে। আর ছেলের গায়ে যদি একটা আঁচড় লাগে তাহলে বাবার বুকে রক্তক্ষরণ হয়। কিন্তু আমার নিজের স্বার্থ নেই ওর সাহায্য করবার। আমিও তো দোকান চালিয়ে মাত্র কটা টাকা রোজগার করি, নয়তো আমি চেষ্টা করতাম সাধ্য মতো প্রণবকে সাহায্য করবার। আমার ছেলেটার দিকে কিষানলালের নজর পড়েছে। এখন শুধু প্রার্থনা করছি যেন ও আমার ছেলের কোনো ক্ষতি না করে। আপনি গিয়ে প্রণবের সঙ্গে কথা বলুন। আপনার অনুপ্রেরণা পেলে ওর মনে অনেকটা সাহস জন্মাবে। না না, এতটা সময় যেহেতু ওর সঙ্গে কথা না বলেছিলাম, এখন ওর কাছে যাওয়া উচিত হবে না। বাবু একটু দয়া করুন, বিশ্বাস করুন আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু তারপরও পুরো টাকা জোগাড় করতে পারিনি। যদি টাকা ধার নেওয়ার পর তা ফেরত দিতে না পারো তাহলে কেন মানুষের থেকে তোমরা টাকা ধার করো?
আজকে অবধি কেউ আমার টাকা নিয়ে হেরফের করে রক্ষা পায়নি, সে কথা কি তোমার জানা নেই? আমাদের শেষবারের মতো একটা সুযোগ দিন, আমরা কথা দিচ্ছি আর মাত্র 1 মাসের মধ্যে আপনার সব টাকা আমরা আপনাকে পরিশোধ করে দেব। তোমাদের যত সুযোগ দেওয়া ছিল আমি দিয়ে ফেলেছি, এবার আর তোমাদের কোনো সুযোগ দেওয়া যাবে না। আজকে এখানেই তোমরা আমার টাকা পরিশোধ করবে, আর নয়তো জুতো পেটা করে তোমাদের গ্রাম থেকে তাড়িয়ে দেব। পরিস্থিতির শিকার হয়ে কটা টাকা আপনার থেকে ধার করেছিলাম, আমাকে আপনি আর 1 মাস সময় দিন, আপনার যা পাওনা আছে সব পরিশোধ করে দেব আমি। এই গ্রাম ছাড়া আমাদের যাবার আর কোনো জায়গা নেই, দয়া করে আমাদের তাড়িয়ে দেবেন না। তোমাদের 1 মাসের সময় দিলে যদি তোমরা কোথাও পালিয়ে যাও, তখন আমি কি করব? আমরা কোথাও পালাবো না, দরকার হলে নিজের শরীরের প্রথম অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে হলেও আমি আপনার টাকা ফিরিয়ে দেব। এতদিন আমরা অনেক কষ্ট করেছি বলো, মাথার উপর ছাদ ছিল না, রাস্তায় রাস্তায় ঘুরেছি, ঠিকমতো খাবারও খেতে পারিনি, কিন্তু অবশেষে সব প্রতিকূলতা কাটিয়ে আমরা আজ আবার নিজেদের স্বাভাবিক জীবনে ফিরে এলাম। স্বাভাবিক জীবনে তো ফিরে এসেছি, কিন্তু যে কষ্টের মধ্যে আমরা দিন পার করেছি সেই দিনগুলো আমি কখনোই ভুলতে পারবো না। আমি কখনো ভাবতে পারিনি সামান্য কটা টাকার জন্য কিষানলাল আমাদের উপর এত অত্যাচার করবে। যখন মানুষের কাছে টাকা থাকে না, তখন পরিস্থিতি প্রতি পদে পদে তার পরীক্ষা নেয়। পৃথিবীতে টাকার চেয়েও মূল্যবান আর কিচ্ছু নেই। যেহেতু টাকার মধ্যেই পৃথিবীর সব সুখ লুকায়িত, তাহলে আমারও টাকা চাই, এত টাকা যেন পুরো গ্রামে রাজত্ব করতে পারি। এসব তুমি আবার কেমন চিন্তা ভাবনা করছো? অত টাকা তুমি কি করে পাবে? জানি না, কিন্তু আমি সংকল্পবদ্ধ। আমি অত টাকা কামাতে চাই যত টাকা থাকলে আমি কিষানলালের চেয়ে বেশি ক্ষমতাশীল হয়ে যাব। সবে মাত্র আমাদের জীবন আবার স্বাভাবিক হতে শুরু করেছে, তুমি কেন এসব আবোল তাবোল চিন্তা করছো বলো তো? আমি কোনো আবোল তাবোল চিন্তা করছি না, আমি একদম সঠিক চিন্তাই করছি। টাকা তো সে ফেরত নিয়ে এলো, এবার তার করা অপমানগুলো ফেরত দেওয়া বাকি। শুধু শুধু এই অসময়ে আমার সময় নষ্ট করবার জন্য আমাকে এখানে কেন ডেকেছিস তোরা? আমরা মোটেও তোমার সময় নষ্ট করবার জন্য ডেকে আনিনি, বরং যে সমস্যার মধ্যে আছো সে সমস্যা থেকে রেহাই দেওয়ার জন্য ডেকেছি। দেখ প্রণব, কিষানলাল বাবু তোর সঙ্গে যে অন্যায় করেছে আমরা ভালোভাবে অবগত আছি, আর আমরা এটাও জানি তুই তার থেকে প্রতিশোধ নিতে চাস। আর তোর ইচ্ছে পূরণে আমরা সাহায্য করতে পারি। আমাদের কাছে একটা খুব ভালো পরিকল্পনা আছে, যদি তুই আমাদের সঙ্গে হাত মিলিয়ে নিস তাহলে তো প্রতিশোধ পূর্ণ হয়ে যাবে। আর তোর এই দরিদ্র জীবন আর কাটাতে হবে না, তুই অনেক টাকার মালিক হয়ে যাবি, আর কোনো অভাব থাকবে না। আগে আমি তোদের পরিকল্পনা শুনতে চাই, তারপর আমি সিদ্ধান্ত নেব আমি তোদের সঙ্গে যোগ দিতে চাই কি চাই না। কিষানলালের একটা গোপন পুকুর আছে, যেটার ব্যাপারে এই গ্রামে এখনো অবধি কেউ জানে না, কিন্তু আমি সেই পুকুর খুঁজে বের করেছি। সেই পুকুরে জাদুর মাছ আছে, একবার যদি সেই মাছ আমরা চুরি করতে পারি তাহলে সেই মাছের চমৎকারে আমরা অনেক টাকার মালিক হয়ে যাব। যদি তোর কাছে অঢেল টাকা এসে যায় তখন তোর কিষানলালকে ভয় পাওয়ার কোনো কারণ থাকবে না, তখন তুই তোর ক্ষতি হওয়া আর অত্যাচারের এই প্রতিশোধ নিতে পারবি। মাত্র কদিন আগে আমার পাওনা টাকার জন্য আমি তোমাকে উচিত শিক্ষা দিয়েছি, তুমি আবার কি করে এই দুঃসাহস করলে? তোমার কি মনে হয় আমাদের মাথা ভর্তি গোবর? ওই পুকুরের সব মাছের জাদুকরী শক্তি আছে, আর সেই পুকুর আমরা কোনো সুরক্ষা ছাড়া এমনিতেই ফেলে রাখবো? আমি জানি আমি অনেক বড় ভুল করেছি, কিন্তু এখানে আমার একার দোষ নেই। মুরালি আর ভানু আমাকে উৎসাহিত করেছে এ কাজ করবার জন্য। কিষানলাল আমার ছেড়ে ভুল করে ফেলেছে, ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি, দয়া করে ক্ষমা করে দে, ওকে ছেড়ে দে। মগের মুলুক পেয়েছিস নাকি? এত বড় দুঃস্বপ্ন করেছে আর আমি ওকে কোনো শাস্তি না দিয়ে ছেড়ে দেবো? আগের বার কত ঘর ছাড়া করেছিলাম, এবার ওকে আমি পুলিশে দেব। আমি অনেক বড় ভুল করে ফেলেছি বাবু, আমি লোভে পড়ে গেছিলাম, আমাকে ক্ষমা করে দিন, আমি আর কখনো এমন কাজ করব না।